সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা ট্রাইব্যুনালে চলমান তার মধ্যে একটি হচ্ছে আদালত অবমাননার কারণে, এবং সেই মামলাতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র এতটাই উদার যে তার পক্ষে স্বপ্রণোদিত হয়ে একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, যিনি কিনা শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন এর আগেই, হাসিনা সরকার পতনের সময়। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে এতটাই ঘৃণা করেন, যার মৃত্যু কামনা করছেন, সেই মৃত্যু কামনাকারী ব্যক্তি ওই ব্যক্তিকে অন্য কোনো বিষয়ে কিভাবে রক্ষা করতে পারেন? এটি হতে পারে না, এটি হয় না, স্বাভাবিকভাবে এটি হয় না। এর সঙ্গে নীতি নৈতিকতার প্রশ্ন জড়িত, পেশাদারিত্বের প্রশ্ন জড়িত, এটি নিঃসন্দেহে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো যখন এই নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হলো, বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টিং হলো, সেই বিতর্কের মুখে সেই আইনজীবী আমিনুল গনি টিটু সরে দাঁড়িয়েছেন, তার স্থানে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে পরিচিত আমির হোসেনকে। তাহলে প্রশ্ন, এই ট্রাইব্যুনালে অ্যাডভোকেট তাজুল ইসলাম কিভাবে চিফ প্রসিকিউটর হিসেবে এখনো কাজ করে যাচ্ছেন? তার ক্ষেত্রে তো অভিযোগ আরো গুরুতর, বিতর্কের জায়গাটি আরো গুরুত্বপূর্ণ। আমি সে বিষয়ে আসছি। অ্যাডভোকেট আমিনুল গনি টিটু যে আবার খুব স্বতঃস্ফূর্তভাবে খুব সহজেই নিজ থেকে সরে দাঁড়ালেন তা কিন্তু নয়। তার সঙ্গে ট্রাইব্যুনালের বিচারকের যে সফট আর্গুমেন্ট হয়েছে সেটিও দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। একেবারে সফটলি হয়েছে সবকিছু। ট্রাইব্যুনালের বিচারক যখন বিচার কাজ শুরু করেন, তখন শুরুতেই তিনি ওই আইনজীবী আমিনুল গনি টিটুর উদ্দেশ্যে মন্তব্য করেন যে আমরা কিছু অ্যাডভান্স তথ্য পেয়েছি, আপনি এই ক্লায়েন্ট অর্থাৎ শেখ হাসিনা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন, শেখ হাসিনার ফাঁসি চান এমন কথা বলেছেন, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এরপর আর তাকে রিপ্রেজেন্ট করতে পারেন কিনা, এটা তো নৈতিকতার প্রশ্ন। তো আইনজীবী গনি সাহেব বলছিলেন যে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি, আমি আমার মক্কেলের প্রতিনিধিত্ব করতে চাই, সেজন্য আমি প্রস্তুতিও নিয়ে এসেছি। আমার 36 বছরের পেশাগত জীবনে অসততা নেই। তো শেখ হাসিনার ফাঁসি দাবি করা পোস্ট নিয়ে ট্রাইব্যুনালের জিজ্ঞাসায় আমিনুল গনি এ মন্তব্য করেন যে এটি তার ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে পেশাদারিত্বের কোনো সম্পর্ক নেই। এই মামলায় শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে তিনি সততা নৈতিকতার প্রমাণ দেবেন। কিন্তু ট্রাইব্যুনালের বিচারক বললেন ন্যায় বিচারের প্রশ্নে আপনি এমনটা করতে পারেন না। তখন আমিনুল গনি টিটু তিনি বলেন যে আমি সরে দাঁড়াতে চাই। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল সেটিকে মঞ্জুর করে। বিষয়টা একটি সুষ্ঠু সমাধান হয়েছে, এজন্য অবশ্যই আমরা ট্রাইব্যুনালের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, অন্তত এক্ষেত্রে। এখন যে বিষয়ে প্রশ্ন করছিলাম অ্যাডভোকেট তাজুল ইসলামের বিষয়ে, 1973-এ এই ট্রাইব্যুনাল তো গঠিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে যে যুদ্ধাপরাধগুলো সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত হয়েছে, তার জন্য যারা দায়ী তাদের বিচারের জন্য, এবং 2009 সালে এসে এটি আবার পুনঃস্থাপিত হয়। সেই ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের অনেকের যেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হয়েছে, অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, অনেকের বিচার এখনো চলমান, সেই মামলাগুলোর ক্ষেত্রে জামাতের সেই শীর্ষ নেতাদের, অভিযুক্ত শীর্ষ নেতাদের পক্ষের, আসামি পক্ষের যিনি মূল আইনজীবী ছিলেন, তিনি আবার এখন এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের মূল আইনজীবী, চিফ প্রসিকিউটর। কিভাবে সেখানে এখনো মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের যে বিচার কার্যক্রমগুলো চলছে তাদের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন? এটা হতে পারে? আতাউল গনি টিটুর বিষয়ে ট্রাইব্যুনাল যেই ভূমিকা পালন করলো, অবশ্যই আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং করতে চাই, কিন্তু এই বিষয়টির কারণ নিষ্পত্তি হয় না। এই বিতর্কটি তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু সেই বিষয়টির ক্ষেত্রে রাষ্ট্র একেবারেই নির্বাক, এবং সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার হচ্ছে।
শেখ হাসিনার বিচার হতেই পারে বিভিন্ন অভিযোগের কারণে, কিন্তু সেই ট্রাইব্যুনালে কেন, এই প্রশ্ন আগে করা হয়েছে। যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য, মানে পুনঃস্থাপিত হয়েছিল শেখ হাসিনার মাধ্যমে, সেখানে তার বিচার। আবার এই কথাও একটু স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হবে, কোনো আপত্তি নেই। জুলাই যোদ্ধাদের বিভিন্ন ক্ষেত্রে চাকরি অগ্রাধিকার দেওয়া হবে, এইসব বিষয় যেখান থেকে নিষ্পত্তি হবে, সেই জন্য যে আলাদা অধিদপ্তরটি করা হলো সেটিও আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। আবার যেই ৭১-এর যুদ্ধে নেতৃত্ব দান করেছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার আবার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সংঘটিত হচ্ছে। এ নিয়ে কি অনেক বড় প্রশ্ন অনেক আগে থেকে উত্থাপিত হচ্ছে না? কি বার্তা দেয় আমাদের মেলাতে কোনো সমস্যা হওয়ার কথা, এবং সমস্যা হওয়ার কথা নয় বলেই যখন অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হলো, তখন থেকে অনেকের সংশয় ছিল যে যুদ্ধ অপরাধের দায়ে বা মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বা সাজাপ্রাপ্তদের অনেকে খালাস পেয়ে যেতে পারেন। জামাতের সাবেক সহ সাধারণ সম্পাদক এটিএম আজহারুল ইসলামের যে মুক্তি, সেটি কি কোনো বিশেষ বার্তা দেয় না আমাদের? আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সরকার নেওয়ার চেষ্টা করছে, এই ধরনের কোনো কথা সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে অথবা উপদেষ্টার মধ্য থেকে কি কেউ একবারের জন্য উচ্চারণ করেছেন লন্ডন বৈঠকের পরে? গত 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর থেকে বিএনপি শুধু একাই লাফালাফি করছে, নিজের ঢোল নিজে পেটাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই জন্য নির্বাচনের সব আয়োজন শুরু হয়ে গেছে এবং সরকারকে তারপর থেকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া শুরু করেছে। এটা আমি আগেও মন্তব্য করেছি, সরকারের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে মাস্টার মাইন্ড হিসেবে মনে করেন, সেই মাহফুজ আলম থেকে শুরু করে বরং আরো অনেকেই নির্বাচন যে প্রধান উপদেষ্টার মুখ থেকে যা উচ্চারিত হয়েছে সেই অনুযায়ী হবে, সেটি বারবার উঠে আসছে। দ্য উইকের সঙ্গে একটা দীর্ঘ সাক্ষাৎকারে সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম যে মন্তব্যগুলো করেছেন, আরো স্পষ্ট হয়ে উঠছে সরকারের মানসিকতা কোন পর্যায়ে রয়েছে। দ্য উইকের প্রশ্ন ছিল, বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তার উদ্বেগগুলো আপনি কিভাবে মূল্যায়ন করছেন? মাহফুজ আলম বলছেন, ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা যে 2026 এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করেছেন, সেটি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা থাকা উচিত নয়। কিন্তু বিএনপি এখনো ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি করে আসছে, এবং এর পক্ষে থাকা কিছু দল, মানে বিএনপির সমমনা দলগুলো নানান ধরনের অজুহাত দাঁড় করাচ্ছে যে ওই সময় পরীক্ষা থাকবে, শিক্ষার্থীদের আবহাওয়া প্রতিকূল অবস্থা থাকবে, এর মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, এবং এটি করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। এগুলো কোনো ধরনের যৌক্তিক কথা নয়, এই ধরনের অভিযোগ আসতেই থাকবে। তার ল্যাঙ্গুয়েজটা কি, যে তারা অধ্যাপক ইউনূসকে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করার অভিযোগ করতেই থাকবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ শেষ করে জুলাইয়ের সনদ প্রকাশের অপেক্ষায় রয়েছে, এবং এটি হয়ে গেলে নিশ্চয়তা সব কেটে যাবে। তার মানে কি, নির্বাচন নিয়ে বিন্দু মাত্র কোনো ধরনের কথাবার্তা বা কোনো ধরনের ভাবনা সরকারের উপদেষ্টাদের মধ্যে নেই। তারা এখন ব্যস্ত জুলাই সনদ ঘোষণার বিষয়ে, এবং এর পরেও আমরা নানান ধরনের নাটক দেখতে পারবো। ঐকমত্য কমিশনে যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে, সে তো আরো অনেক দূর টেনে নিয়ে যাওয়া হবে। বারবার বলছি সব নাটকের কথা। বিএনপির সামনে যে একটা বড় সড়ো মূলা, এর আগে তো নানান ধরনের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, বিএনপি বারবার ট্রাপে পা দিয়েছে, এইবারের মূলাটা আরো অনেক বড়, এরকম অনেকে মন্তব্য করেন। 13 তারিখের পরে, 13 জুনের পরে, যে আরো প্রায় 2 সপ্তাহ হতে চলল, লন্ডনের সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন ডক্টর খলিলুর রহমান, এবং তিনি ওই সময় বলেছেন যে খুব শিগগিরই নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ বা সময়সীমা সম্পর্কিত ধারণা দিবেন বা ঘোষণা দিবেন দিন তারিখ। তখনই বলেছিলাম যেগুলো তো পুরো বাজে কথা। প্রায় 2 সপ্তাহ হতে চললেও
নির্বাচন কমিশন তো এই বিষয়ে কোনো কথা বলেনি, বরং তারা উল্টো এই কথা বলেছে যে তাদের ওই সংবাদ সম্মেলনের উপর ভিত্তি করে নির্বাচন কমিশনের কোনো ধরনের মন্তব্য করা ঠিক নয়, নির্বাচনের রোডম্যাপ নিয়েও মিনিমাম লেভেলে কোনো ধরনের চিন্তা ভাবনা করার কথা নয়, তার কারণ ওটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য নয় সরকারের। ওই যৌথ বিবৃতিতে বিএনপি বা সরকারের কোনো পক্ষের কোনো স্বাক্ষর নেই। অন্তর্ভুক্তি নির্বাচন বলতে কি বোঝায়, এরকম প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরো অনেকেই মুখোমুখি হয়েছেন এই প্রশ্নের। শেখ হাসিনা যে বক্তব্যটি দিয়েছিলেন, যে সংজ্ঞাটি দিয়েছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে, সেটি এখন তারা রপ্ত করেছেন, সেটি এখন তোতা পাখির মতন সব জায়গায় বলছেন। বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে জনগণের অংশগ্রহণকে বোঝায়, সব রাজনৈতিক দলকে নয়। কিন্তু শেখ হাসিনা যখন এই মন্তব্যটি করেছিলেন তখন তো বিএনপি থেকে শুরু করে আর অন্যান্য রাজনৈতিক দল সবাই প্রতিক্রিয়া জানিয়েছিল। তো এখন কেউ করছে না, কেউ মানে মূলধারা এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা। এখন আওয়ামী লীগের তো প্রয়োজন নেই, বা আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটি অনেকে চায় না, বেশ ভালো কথা, কিন্তু সংজ্ঞা বদলে গেছে তাদের কাছে। এই প্রশ্নের উত্তরে মাহফুজ আলমও বলছেন যে অন্তর্ভুক্তির ধারণা মানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। গত 15 বছরে কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি সম্পন্ন দলগুলি গণতান্ত্রিকভাবে নিজেদেরকে ক্ষয় করেছিল, ক্ষতিগ্রস্ত করেছিল। যদি তারা এখন মাঠে নামে তবে তারা জনগণের প্রতিরোধের মুখোমুখি হবে। তারপরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমমনা যে দলগুলো ছিল, ভালো কথা, জনগণ প্রতিরোধ করবে বা জনগণ ভোট দেবে না সেই সুযোগটি দেওয়া হোক। আগে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেই অভিযুক্ত কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগের মতন কেন এগুলো চলতে থাকবে? এটা তো রূপান্তরের সরকার, সংস্কারের সরকার, কেন শেখ হাসিনা যা করেছিলেন তাই চলতে থাকবে? কিন্তু তারা সেই বয়ানগুলো এখন দিচ্ছেন, খুব স্বাভাবিক, দেওয়াটাই স্বাভাবিক। এর বাইরে বরঞ্চ অন্য কিছু বললে সেটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হতো। এবং বাংলাদেশে রাজনীতিতে ইসলামিকীকরণ অথবা জামাত ইসলামের ভবিষ্যৎ সম্পর্কেও মাহফুজ আলমের কাছে প্রশ্ন ছিল। দ্য উইকের পক্ষ থেকে তিনি সুর বদলেছেন। এর আগে বিভিন্ন ক্ষেত্রে ইসলামী জিহাদের কথা আরো নানান ধরনের কি সব শব্দ ব্যবহার করে থাকেন, আমি হয়তো আমার মূর্খতার কারণে আমি মনে রাখতে পারি না। সুর বদলেছেন, সুর বদলে বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে ইসলামিকীকরণে অথবা ইসলামী দলগুলোর যেই আদর্শ দেখে আসা হচ্ছে তার একটা সীমা থাকা উচিত। ঐতিহাসিকভাবে এটি 12 থেকে 15% বেশি নয় এই মানসিকতার ভোটার। এবং তিনি বলছেন যে আমরা ইসলামবাদ পরবর্তী একটি পর্যায়ে রয়েছে, যেখানে এমনকি ইসলামী দলগুলো তাদের মতাদর্শকে সংযত করছে, এবং নিশ্চয়ই আমরা অন্য কোনো পাকিস্তান নই, অ্যানাদার পাকিস্তান এই শব্দটা উচ্চারণ করছেন। পাকিস্তানের ভাবাদর্শ, পাকিস্তানের প্রভাব, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যেই একটা দৃঢ় সংযোগের ভিত্তি রচনার চেষ্টা, সবকিছুই আমরা দেখছি। কিন্তু মাহফুজ আলমরা বুঝতে পেরেছেন যে 71কে বাদ দিয়ে এদেশে রাজনীতি করা সম্ভব নয়, তাই তারা আপাতত সুর বদলেছেন। তাদের এই বক্তব্যের উপর বা তার বক্তব্যে আমরা আস্থা প্রতিষ্ঠা করব, সেই জায়গাটি এখনো তারা নির্মাণ করতে পারেনি। মুক্তিযুদ্ধকে নিয়ে যে ধরনের বিতর্ক ছড়ানো হয়েছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার যে ভয়ঙ্কর প্রবণতা, দুঃসাহসিক প্রবণতা তারা আমাদের সামনে শো করেছেন, সেই জায়গা থেকে তাদের এই কথাবার্তায় কান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি সত্যি সত্যি তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী হয়ে তাদের রাজনীতির সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, অবশ্যই আমরা ওয়েলকাম জানাই। কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা তাদেরকে অর্জন করতে হবে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই। তবে সুর যখন বদল শুরু করেছেন, নানান বিষয়ে তো সুর বদল করছেন, অংশগ্রহণমূলক নির্বাচন থেকে শুরু করে আরো অনেক ক্ষেত্রে এই যে বহুরূপী চিত্র আমাদের সামনে উপস্থাপন করছে তারা এক এক সময়, এতেই আরো সন্দেহ সংশয়গুলো বেশি বাড়ছে। আর নির্বাচন আপাতত বিএনপির জন্য সুদূর পড়া হতো, পরেটা কি হবে পরেই নিশ্চয় বলতে পারবো।